বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। অভিযোগ ফখরুলের, নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি, মন্তব্য তাহেরের। ভোট চাইলেও হিন্দুরা উপেক্ষিত ছিল, খুলনায় দলের সনাতন শাখার সম্মেলনে পরোয়ার। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। জুলাই সনদ ও গণভোট বিতর্ক প্রভাব ফেলবে না নির্বাচনে, বলছেন বিশ্লেষকরা। সুযোগ আছে দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের মতভেদ দূর করার। সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা, কাল থেকে উন্মুক্তের কথা থাকলেও বাস্তবায়নে নেই পদক্ষেপ, হতাশ দ্বীপের বাসিন্দারা। নভেম্বরে শিপ আসবে কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে, তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশ। প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। ওয়াশিংটন দিল্লি সম্পর্কে নতুন মোড়, 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর, সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র আদান প্রদান করবে যুক্তরাষ্ট্র ভারত। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দেশের বর্তমান সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও ঐকমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জেএসডির প্রতিষ্ঠাবার্ষিকীতে এই অভিযোগ করেন তিনি। বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় অনেক পার্থক্য রয়েছে। নোট অব ডিসেন্ট না রেখে দেশের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। নির্বাচন বানচাল করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। এখন নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানান মির্জা ফখরুল। অনুষ্ঠানে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও বক্তব্য রাখেন। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি, সে বিষয়গুলো আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। অর্থাৎ আমাদের এখানে মতভেদ থাকলেও আমরা মূল যে সনদ সেই সনদে আমরা স্বাক্ষর করেছি। বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয়, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় নিজ নির্বাচনী এলাকা 14 গ্রামে এক সমাবেশে অংশ নেন তিনি। বলেন, সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে এটি পরিষ্কার হবে যে তারা আর নিরপেক্ষ নেই। এই সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে। তিনি আরো বলেন, যদি নির্বাচন না হয় তাহলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে। এখন বিএনপি যদি সংস্কার না মানে, সংস্কার না থাকে, তাহলে তাদের কমপক্ষে এই দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না। এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরের গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনের আয়োজন করে উপজেলা সনাতন শাখা। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। বলেন, 54 বছরে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তাদের ভোটে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করলেও হিন্দুদের ভাগ্যের পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ডুমুরিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য
ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে, আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য তৈরি হলেও এখনো সেটা কাটিয়ে ওঠার সুযোগ আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও গণভোট ইস্যুতে তৈরি হওয়া বিতর্ক সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না। তবে জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণের আহ্বান জানান বিশ্লেষকরা। অপরদিকে সংসদ কার্যকর না হলে নির্বাচনের আগে বা ভোটের দিন গণভোট আয়োজন আনুষ্ঠানিকতা ছাড়া বেশি কিছু নয় বলে জানান সিনিয়র আইনজীবীরা। রিয়াজ রায়হানের রিপোর্টে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় ৯ মাসের আলোচনার ফল জুলাই সনদ, আনুষ্ঠানিকভাবে যার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা। যে সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। বিতর্কের শুরু তারপর থেকেই। বিএনপির অভিযোগ, যেসব অঙ্গীকারের ভিত্তিতে নোট অব ডিসেন্ট সহ সনদে স্বাক্ষর করেছে দলটি, বাস্তবায়নের সুপারিশে সেসবের অনেক কিছুই পরিবর্তন, সংযোজন বিবেচন করেছে কমিশন, যা নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। এমন ব্যত্যয়কে নেতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে তাতে ঐক্য বিনষ্টের খুব একটা কারণ নেই বলেও মনে করেন তারা। যদি বিএনপির সাথে কনসাল্ট না করে সেটা চূড়ান্ত হয়ে থাকে, এটা কিন্তু তাহলে একটা বড় ধরনের ত্রুটি হয়েছে বলে। ত্রুটি হয়েছে এটা সত্য, কিন্তু সেই ত্রুটিটা সারিয়ে নেওয়ার মতো সময় কিন্তু সরকারের হাতে আছে এবং আশা করছি সরকার এগুলো ত্রুটিগুলো দূর করে এটাকে চূড়ান্ত একটা সিদ্ধান্তে দেবেন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি। জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই। জুলাই সনদ ও গণভোট নিয়ে বিএনপি জামাতের দ্বৈরথ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন এই বিশ্লেষক। গণভোট করার বিষয়ে তো দুই দলের দুই মত নাই, একমতই আছে। কনসেনসাসের অনেক বিষয় নিয়েও তো তাদের মধ্যে ঐক্যমত আছে। সুতরাং এটা যে একেবারে দুই দল সম্পূর্ণ মুখোমুখি অবস্থানে দাঁড়ায় গেছে, বিষয়টা ওরকম না বলে আমার মনে হয় আর কি। গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর দিকে যাত্রা করতে হলে রাজনৈতিক দলগুলিতে মধ্যে একটা কিছু কিছু জায়গায় তাদের মধ্যে ঐক্যমত ধরে রাখতেই হবে এবং সেই বিষয়ে আমি এখনো বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে টানাপোড়েন আছে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের। আইনজ্ঞরা বলছেন, নির্দিষ্ট প্রক্রিয়া ছাড়া নির্বাহী আদেশে সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। রাষ্ট্রপতি বা চিফ এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট, যদি প্রাইম মিনিস্টার হোক, প্রধান উপদেষ্টা হোক, তারা চাইলেই চাওয়া মাত্রই কোনো বিষয় আইন হয়ে যায় না বা কনস্টিটিউশনে ঢুকে না। মনে রাখতে হবে যে কনস্টিটিউশনে ঢুকতে হলে কোনো বিষয়, তো সেটা অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হতে হয়। পৃথিবীতে এরকম কোনো বিধান নাই যে অটোমেটিক্যালি কোনো সনদ বা কোনো খসড়া যদি না হয়, পাস হয় পার্লামেন্টে, তো অটোমেটিক্যালি ঢুকে যাবে কনস্টিটিউশনের মধ্যে, এরকম কোনো বিধান নাই। সংসদ ছাড়া গণভোটের সুযোগ নেই উল্লেখ করে আইনজীবী জানান, সংসদের 2/3 মতামত ছাড়া গণভোটের কোনো কার্যকারিতা থাকে না। নির্বাচনের আগে গণভোট হওয়া বা নির্বাচনের দিন গণভোট হওয়া দুটাই আসলে কার্যকরী কিছু না। কারণ গণভোটের প্রশ্নটা আসবে হচ্ছে তখনই যখন সংসদ কোনো একটা আইন পাস, একটা বিল আকারে তার সম্মতি দেবে। সে সম্মতি দেওয়ার পরেই গণভোটের প্রশ্ন আসে, তার আগে না। সুতরাং নির্বাচনের আগে হোক বা নির্বাচনের পর বা দিন হোক, উভয় ক্ষেত্রেই আসলে এটা অকার্যকর। কারণ পরবর্তীকালে গণভোটের যদি প্রশ্ন আসে, তবে আবার নতুন করে গণভোটের জন্য পাঠাতে হবে। মত দ্বিমতের বিতর্কে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে রাজনৈতিক দলগুলোর নজর দেয়া উচিত বলে মনে করেন বিশিষ্টজনরা। পরিস্থিতির একটা পরিবর্তন হওয়াটা খুব জরুরি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকবেই, কিন্তু সেসব আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, গণভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। 15 ফেব্রুয়ারির আগেই নির্বাচন হবে, এটিকে পেছানোর মতো কোনো শক্তি নেই। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান প্রেস সচিব।
পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। নভেম্বরের প্রথম দিন থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দক্ষিণের এই জনপ্রিয় পর্যটন স্পটটিতে সীমিত আকারে শুধু দিনের বেলায় ভ্রমণের অনুমতি দেয়ায় শঙ্কা জানিয়েছেন দ্বীপের ব্যবসায়ী ও বাসিন্দারা। তবে সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা দৃশ্যমান নয়। এহসান আল কুতুবিকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। দ্বীপের একমাত্র বন্দর বহুদিন পর পর্যটকদের পদচারণায় মুখর হবে এমন আশায় বাসিন্দারা এভাবেই সমুদ্র পাড়ে ভিড় করে প্রতিদিন। এখানেই পর্যটকদের বহনকারী জাহাজ ভেড়ার কথা, কিন্তু নোঙর করার একমাত্র জেটিটি এখনো সংস্কারই হয়নি। কবে হবে তাও বলতে পারে না কেউ। বিশ্বাস নাই ওদের যে জাহাজ আসবে, ওটা তখন তো বিশ্বাস দিতেছে 1 তারিখে জাহাজ আসবে, তখন আবার বাজাইতেছে ব্রিজের কাজ শেষ হয়নি। শুরু করলে নাহলে বুঝতাম যে কাজ চলমান আছে, এটা শেষ হবে। যেখানে শুরুই করে নাই, তাহলে শেষ হবে কবে? জীববৈচিত্র্য রক্ষার কথা বলে সাধারণ পর্যটকদের আনাগোনা বন্ধ করে দেওয়া হয় দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে। 8 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত আকারে শুধুমাত্র দিনের বেলা পর্যটকদের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। নভেম্বরে শিপ আসবে, কিন্তু লোকজন এসে থাকতে পারবে না সেন্ট মার্টিনে। তাহলে তো আমাদের সেন্ট মার্টিনের মানুষের হতাশাজনক, ব্যবসার ক্ষেত্রে অনেক ক্ষতিকর। কক্সবাজার থেকে আসতে হলে অনেক সময় এটা হচ্ছে লং জার্নি হয়ে যায়, 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। আমাদের যদি টেকনাফ থেকে আসে সেক্ষেত্রে আমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। ছোট্ট এই দ্বীপটির বিভিন্ন আকর্ষণীয় অংশে গড়ে ওঠা সারি সারি রিসোর্ট ও কটেজ বন্ধ, প্রায় জনশূন্য, খা খা করছে বেলাভূমি। 100%-এর মধ্যে 10% মানুষ মাছ ধরে, বাকিরা তো মাছ ধরে না। বাকিদের প্রত্যেকটা পরিবারে আমার এতটুকু জানা আছে যে গোপন একটা দুর্ভিক্ষ চলতেছে। 1-1.5 বছর ধরে অনেক খারাপ যাচ্ছে ব্যবসা। আমাদের সেন্ট মার্টিনে যদি পর্যটক 3 মাস বা 4 মাস যদি আসার যদি সুযোগ করে দিত, থাকার সুযোগ করে দিত, আমাদের সেন্ট মার্টিনবাসীর জন্য অনেক উপকার হইত। পর্যটন নির্ভর জনপদটি কঠোর বিধিনিষেধের মুখে বন্ধ থাকায় পুরো দ্বীপের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। পর্যটক আসার খবরে কিছুটা আশা জাগলেও নানা শর্তের বেড়াজালে বন্দী দ্বীপবাসীর জীবিকা। আবার 2 মাস সিজন হবে, ওই 2 মাসে যা ইনকাম করি বাকি 10 মাস আমাদের ওইগুলা দিয়ে খেতে হবে। আপনার দাঁড় দেনা যেভাবে ওইভাবেই চলতে হয়, আমাদের আর কোনো ওয়ে নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আপনি 2 মাস সিজন দিয়েছেন, এই সিজনের 2 মাসটা আমাদেরকে অন্তত সুন্দর করে ব্যবসাটা করে খেতে দেন। আমরা 2 মাস ব্যবসা করে 10 মাস খাবো। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরে শুধুমাত্র কক্সবাজার থেকে জাহাজে যাতায়াত করা যাবে সেন্ট মার্টিনে। টেকনাফ বা শাহপরী দ্বীপ থেকে চলাচল বন্ধ থাকবে। সেন্ট মার্টিনের অত্যন্ত জনপ্রিয় এই পশ্চিমপাড়া খ্যাত এই বীজটিতে আমার পেছনে অসংখ্য কটেজ ছিল, যার একটিও এখন অবশিষ্ট নেই। অর্থাৎ পাশেই সমুদ্র বিলাস, সেখানেও তালাবদ্ধ। সেন্ট মার্টিনবাসী বলছেন যে পর্যটকদের জন্য যে নতুন নিয়ম করেছে, যে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই শর্ত মেনে এত দীর্ঘপথ পাড়ি দিয়ে কেউ এখানে আসতে রাজি হবেন না। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, পশ্চিমপাড়া, সেন্ট মার্টিন, টেকনাফ। দর্শক, দুপুরে বাংলাদেশ একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো থাকছে। কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে, বেড়েছে শীতকালীন পণ্যের যোগানও। সপ্তাহ 2-1-এর মধ্যে দাম আরো কমার আশা। কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর সবজির বাজারে, বেড়েছে আগাম শীতকালীন পণ্যের যোগান। ধীরে হলেও দাম নাগালে আসছে নিম্ন ও মধ্যবিত্তদের। ব্যবসায়ীরা জানালেন, অনেক কৃষক এখনো জমি থেকে সবজি তোলেনি। আগামী 2 সপ্তাহে সবজির দাম আরো কমবে, যদিও ভিন্ন চিত্র উত্তর মধ্যাঞ্চলে। আরও জানাচ্ছেন সহকর্মীরা। কিছুদিন আগেও যখন কিছুটা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা ছিল, তখন কিন্তু সবজির দাম এই সপ্তাহে কিছুটা বেড়ে যাবে এমন আশঙ্কা করা হচ্ছিল। সেটি ভুল প্রমাণিত হয়েছে, কেননা ছুটির দিনে এসে আমরা দেখতে পাচ্ছি বাজারে বেশিরভাগ সবজির দাম কিন্তু কমেছে। শিম, সেটির দাম এখন 60 টাকায় নেমে এসেছে। বরবটি, ফুলকপি, বাঁধাকপি, এগুলোর দাম আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 70 টাকার মধ্যে ওঠানামা করছে। লেবুর দাম কিছুটা বেড়ে গিয়েছে হঠাৎ করে। টমেটো তো ইন্ডিয়ান টমেটো, ইন্ডিয়ান তো বাংলাদেশের প্রোডাক্ট না, এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট।
বাংলাদেশেরটা যদি নামে তখন 60-50 টাকা আসবে। কৃষকের যে ফলন করছে এখনো কাটতেছে না সবজিগুলো, বাজারে ঢুকলে সবজির দাম কমে যাবে। ক্রেতাদের মনে একটি প্রশ্ন রয়েছে যে সবজির দাম যখন অনেক বেশি কমে যায় তখন কৃষক কিছুটা বঞ্চিত হয় ন্যায্য দাম থেকে, সেটি যাতে না হয় সেজন্য তারা কিছুটা তদারকির আহ্বান জানিয়েছেন। আপনারা বলতে আলুর দাম কম, সঠিক খবর তো লইয়া দেখছি না, মানে কৃষকের দাম পাইনি। দাম তো মোটামুটি স্থিতিশীল আছে, খারাপ না। আগে তো সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট এখন নাই। পাইকারি বাজারের খবর জানতে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী BM খোরশেদের কাছে। ধন্যবাদ। মানিকগঞ্জের আড়ত ঘুরে আসলে যে চিত্রটি আমি দেখলাম সেটি হচ্ছে যে মানিকগঞ্জের সবজির সরবরাহ কিন্তু বেড়েছে আড়তগুলোতে। ভোক্তা পর্যায়ে যে সবজির দাম কেজিতে কিন্তু 4 থেকে 5 টাকা, ক্ষেত্র বিশেষ কিন্তু আরও অনেক কমেছে। সামনে শীতের মৌসুম, পুরো সবজি লেগে গেলে একদম পানি দামে সবজির দাম হয়ে যাবে। তুলনামূলকভাবে আগের থেকে অনেক সবজির দাম কম, শীতকালীন সবজি বহুত আসতেছে। ভোক্তারা চাচ্ছেন যে এই সবজির দাম যেন এভাবে স্বাভাবিক থাকে এবং তারা অনেকটাই স্বস্তি প্রকাশ করেছেন যে তারা মনে করছেন যে শীত বাড়ার সাথে সাথে সবজির সরবরাহ আরও বাড়বে। সবজির দাম একটু অল্প দামে কিনতে পারতেছি, এখন আমাদের কাছে খুব ভালো লাগতেছে। যদি এভাবে চলতে থাকে ইনশাল্লাহ আমরা সবাই স্বচ্ছন্দ বোধ করব। জামালপুরের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সহকর্মী সাগর ফরাজির কাছে। ধন্যবাদ। জামালপুর জেলা সবজির জন্য বিখ্যাত একটি জেলা। গত কয়েক মাসের বৈরী আবহাওয়া গিয়েছে, সে কারণে সব কৃষকরা কিন্তু বারবারই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতি কিন্তু এখন সরাসরি বাজারে এসে প্রভাব পড়ছে। তার কারণ হিসেবে আমরা দেখতে পেয়েছি যে বাজারে শীতকালীন সবজির সরবরাহ কম। বৃষ্টি হয়েছে, জোয়ার সব ধুইরে থাকা, ধুইরে বা জিনিস দাম বাইরে থাকা, বাজার একদম পরিস্থিতি খারাপ, জিন দাম নিয়ে তাদের লসে ব্যস্ত হইতেছে। ক্রেতারা বলছেন যে এই যে আবারও যে বৈরী আবহাওয়া শুরু হয়েছে এ কারণে আবারও দাম বৃদ্ধি হতে পারে বলে তারা মনে করছেন। বৃষ্টি কম হয়েছে, ওই হিসেবে সবজির দাম এখন মনে করেন যে নামে নাই, মানুষের হাতে নাগালে এখন আইসে সারে নাই। বাজার নামতেছে এখন, তারপরে বৃষ্টি হওয়াতে একটু বাজার কম, 30 টাকা 40 টাকা এমনি চাইতেছে। এই ছিল আমার কাছে জামালপুরের শীতকালীন সবজির সর্বশেষ। পাহাড়ে বাধার মুখে পড়ছে নিরাপত্তা বাহিনীর কার্যক্রম। সন্ত্রাস দমনে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনকে ঘিরে উত্তপ্ত খাগড়াছড়ির বর্মাছড়ি। সেনাবাহিনী ও প্রশাসনের দাবি, কৌশলে পাহাড়িদের ভুল বুঝিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত আঞ্চলিক সশস্ত্র সংগঠন UPDF। অপারেশন উত্তরণ অভিযান থামাতে তৎপর তারা। আপনার কোনো ক্ষতি করেছে আজ পর্যন্ত? তা ভালো তো, আমরাও তো শান্তিতেই আছি। সশস্ত্র সন্ত্রাসীদের গোপন তৎপরতা বন্ধে সম্প্রতি খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ির বর্মাছড়ির গহীন অরণ্যে অস্থায়ী সেনা ক্যাম্প করতে গেলে এভাবেই বাধার মুখে পড়ে সেনাবাহিনী। মূলত খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তে এই বর্মাছড়ির অবস্থান। দুর্গম পাহাড়ি এলাকা যেখানে সশস্ত্র কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা হয় বলে দাবি সেনাবাহিনীর। সশস্ত্র গ্রুপ UPDF তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের গুজব রটিয়ে তারা এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে। পাহাড়িদের জায়গা দখল করে অস্থায়ী সেনা ক্যাম্প বানানো হচ্ছে এমন অপপ্রচার চালিয়ে স্থানীয়দের উস্কে দেয় UPDF। সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে খিরাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সাথে বৈঠক করে সেনাবাহিনী ও প্রশাসন। 622 নম্বর যে জায়গার কথা বলতেছেন সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং কাগজ এবং পেপারসে দেখা যাচ্ছে। কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এলাকাবাসীর দাবি যে ক্যাম্প চাচ্ছে না তারা, ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আভিযানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন। এলাকাবাসীর দাবি আপনারা মেনে নেন। ক্যাম্পটি রিজার্ভ ফরেস্টের আওতাধীন জমিতে স্থাপন হলেও পাহাড়ি জনগোষ্ঠীর একটি অংশের দাবি এটি বিহারের জায়গা, তবে কোনো দলিল বা নথিপত্র দেখাতে পারেনি কেউ। ওটা বনবিভাগে পড়ে নয় মনে হয়, কারণ ওই বাক্সুরির পশ্চিম পার্সেন্টে ওটা আমার যে জানার মতো আর কি ওদিকে তো বনবিহারে এটা তো হিল ট্যাক্সের ভিতর পড়েছে। UPDF সহ আঞ্চলিক সশস্ত্র দলগুলোর অপরাধ দমনে 18 অক্টোবর থেকে বর্মাছড়িতে সেনা অভিযান শুরু হয়। এজন্য স্থাপন করা অস্থায়ী ক্যাম্পটি সংরক্ষিত বনাঞ্চলের খিরাম অংশে, যা বর্মাছড়ি আর্য কল্যাণ বিহার থেকে 500 মিটার পশ্চিমে অবস্থিত।
সেনা অভিযানের মুখে ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীরা বর্মাছড়ি ছেড়ে কালাপাহাড় এবং ফটিকছড়ির দুর্গম অঞ্চলে অবস্থান নেয়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। খুলনা নগরের অন্যতম প্রবেশদ্বারে তৈরি করা হয়েছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। এলাকার ময়লা আবর্জনা ফেলা হয় ব্যস্ত সড়কের পাশে খোলা জায়গায়। এতে দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দা ও এই পথে যাতায়াতকারীরা। ময়লার ভাগাড়ের আশপাশে রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মেলেনি সমাধান। ব্যানারে স্পষ্ট লেখা এখানে ময়লা ফেলা নিষেধ, অথচ বাস্তবে উল্টো চিত্র। ব্যানারের নিচেই গড়ে উঠেছে খুলনা নগরীর অন্যতম বড় বর্জ্যের ভাগাড়। দুর্গন্ধে এ পথ দিয়ে চলাচলই দায়। খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারী সড়ক। গোটা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষদের বিভাগীয় শহরে যাতায়াত করতে হয় এই একটি সড়ক দিয়েই। তবে এখানে মূল সড়কের ওপরই গড়ে উঠেছে বর্জ্য সংগ্রহের সেকেন্ডারি ডাম্পিং পয়েন্ট। বিভিন্ন স্থান থেকে ময়লা এনে জড়ো করা হয়, অথচ রাস্তার পাশেই খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও রয়েছে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এই গন্ধটা পেটের মধ্যে যে অনেক সময় বমি পর্যন্ত চলে আসে। রাস্তা দিয়ে চলার জন্য মহিলারা হোক, বাচ্চারা হোক, বয়স্ক লোক, সবার জন্য আসলে একটা বড় ধরনের মুসিবত। তিনি 50 বার যাই আসে, 50 বার ওই লিভার উল্টে যায় আর পাল্টে যাচ্ছে। এছাড়া ময়লা বহনের গাড়ি ও ভ্যানের কারণে সড়কের এই অংশে দেখা দেয় যানজট। বছরের পর বছর ধরে এভাবে ময়লা আবর্জনা ডাম্পিং করায় ক্ষুব্ধ স্থানীয়রা। বিড়ম্বনায় পড়েছে আশেপাশের দোকানিরাও। জীবিকার তাগিদে নিরুপায় হয়েই থাকতে হয় ব্যবসা প্রতিষ্ঠানে। ডাস্টবিনের কারণে আমাদের বেচা কেনা তো হয় না, কাস্টমারও আসে না, বহুত কষ্ট। 1 ঘন্টা 2 ঘন্টা লাগে পার হইতে আর যাইতে। এখানে যে ডাস্টবিন যেটা, এটা আমাদের পোস্টের ঠিক সন্নিকটে। এটার যে ময়লার যে একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ নিয়ে আমাদের ডিউটি করতে খুব কষ্ট হয়। খোলা জায়গায় ময়লা আবর্জনা ফেলে রাখায় ছড়াচ্ছে রোগবালাই, তবু যেন দেখার কেউ নেই। যাদের পরিবেশ রক্ষার দায়িত্ব, তারা যদি সঠিকভাবে পরিবেশ রক্ষা না করে এবং তারা যদি এই দায়িত্ব পালন না করে, তাহলেই জনগণের দুর্ভোগের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এবং জনগণের অশান্তির কারণ হয়। পরিবেশ দূষণের কথা স্বীকার করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। 2 পক্ষেরই আসছে আমাদের কাছে আবেদন। সেটা হচ্ছে কন্টেনারটি সরানোর জন্য এক পক্ষ, কন্টেনার রাখার জন্য। যার কারণেই আমাদের ওখানে আমরা সুপারভাইজারকে নিয়োগ করেছি যে ওইখানে আসলে কোনটা হলে তারা আসলেই জনগণ সুবিধা পাবে, এটা আমাদের জানা দরকার। অতি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করে লক্ষাধিক মানুষ ও কয়েক হাজার যানবাহন। জারিন অর্নি, যমুনা নিউজ। শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বারোমারি খ্রিস্টান মিশনে শুরু হচ্ছে ফাতেমা রানী তীর্থ উৎসব। 2 দিনব্যাপী এই উৎসবে অংশ নিতে দূর দূরান্ত থেকে এসেছেন ভক্ত অনুরাগীরা। আজ মহাখ্রিস্টযাগের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসবের আনুষ্ঠানিকতা। রাতের আধার দূর হয়েছে আলোর মিছিলে। হাজারো ভক্তের পদচারণায় মুখর শেরপুরের গারো পাহাড়। সকলের কণ্ঠে ফাতেমা রানী মা মারিয়ার বন্দনা। 2 ঘন্টায় প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দেন অনুসারীরা। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের 2 দিনব্যাপী ফাতেমা রানী তীর্থোৎসব। দেশ বিদেশ থেকে ভক্ত অনুরাগীরা অংশ নেন। রাতভর চলে পাপ স্বীকার, আরাধনা ও নিরাময় সহ নানা ধর্মীয় আচার। আমরা প্রতি বছর এখানে প্রার্থনা করতে আসি, আর বাইরে থেকেও অনেক মানুষ আসে। অক্টোবর মাসে প্রতি বছর বৃহস্পতিবার শুক্রবার হয়। আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে একত্রিত হই বারোমারি তীর্থস্থানে। আমরা মনে করি যে এখানে মামারের কাছে প্রার্থনা করলে আমাদের মনের বাসনা পূর্ণ হয়, এবং আমি মনে করি আমি অনেকবার প্রার্থনা করেছি এখানে, আমাদের মনের বাসনা পূর্ণ হয়েছে। মামারের কাছে আমরা আমাদের ইচ্ছাগুলো তুলে ধরি এবং মামারা আমাদের ইচ্ছা পূরণ করেন, তাই আমরা মামারাকে ধন্যবাদ দিতে এই মামারা তীর্থ পালন করি। গারো পাহাড়ের বারোমারি খ্রিস্টান মিশনে এই তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পোনেন পল কুপি। মা মারিয়ার প্রতিকৃতি নিয়ে প্রায় 3 কিলোমিটার চত্বর ঘোরেন ভক্ত অনুরাগীরা। সারা বাংলাদেশের মানুষ এখন এখানে আসে তীর্থ করার জন্য, পুণ্য অর্জন করার জন্য, পাপ থেকে মোচন লাভ করার জন্য, মন পরিবর্তনের জন্য। খ্রিস্টান ধর্মাবলম্বীদের তীর্থোৎসব উপলক্ষে গারো পাহাড় ও আশপাশের এলাকা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আজ ক্রুশের পথ পরিভ্রমণ
এবং মহাখ্রিস্টজাগের মধ্য দিয়ে শেষ হবে তীর্থ উৎসবের আনুষ্ঠানিকতা। যেহেতু অনেক লোক এখানে আসে, হাজার হাজার লোক আসে, ব্যবস্থাপনা একটা বিশাল বিষয়। আমরা এখানে আপনারা জানেন নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে, একই সঙ্গে আমাদের বিজিবি আছে, আনসার আছে, গোয়েন্দা বাহিনী আছে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি। 1942 সালে নালিতাবাড়িতে ফাদার মার্কস প্রতিষ্ঠা করেছিলেন 12 মারি মিশন। পর্তুগালের ফাতেমা নগরের আদলে স্থাপন করা হয় ফাতেমা রানীর তীর্থস্থান। রহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, দুপুরে বাংলাদেশে আবারও একটি বিরতি নিচ্ছে, ফিরে এসে আরো থাকছে। সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক উদ্ধার, 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। সাভারের আশুলিয়ায় আলাদা অভিযানে দেশি বিদেশি অস্ত্র মাদক সহ 7 জনকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে এসব অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় 5 রাউন্ড গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। আটক করা হয় 4 জনকে। এ সময় জব্দ করা হয় একটি পিস্তল, 8 রাউন্ড গুলি, 13টি মোবাইল, 3000 পিস ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য এবং ওয়াকি টকি। এছাড়া আলাদা একটি অভিযানে আশুলিয়ার চিত্রশাইল রাজা বাদশাহ এলাকা থেকে বিদেশি পিস্তল ও মাদক সহ 3 জনকে আটক করেন সেনা সদস্যরা। পরে তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়। গ্যাস নেই, তবুও হচ্ছে নতুন বিদ্যুৎ কেন্দ্র। অন্যদিকে পুরনো কেন্দ্রগুলোই বসে আছে দিনের পর দিন। কেন্দ্র ভাড়া বাবদ এরা নিচ্ছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অদক্ষ কেন্দ্রগুলো বাদ দিয়ে নতুন কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হলে সংকট কাটতে পারে বলে মত বিশেষজ্ঞদের। পাশাপাশি নতুন করে আর কোনো বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন না দেওয়ারও পরামর্শ তাদের। শাকিল হাসানের রিপোর্টে বিস্তারিত দেখব, ছবি তুলেছেন তানভীর মোর্শেদ। ময়মনসিংহের এই কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করছে প্রায় 2 যুগ ধরে। সক্ষমতা 210 মেগাওয়াট হলেও চলতি সপ্তাহে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। এই কেন্দ্রটির জন্য পর্যাপ্ত গ্যাস সরবরাহ না করা গেলেও পাশেই নির্মাণাধীন 360 মেগাওয়াটের আরও একটি কেন্দ্র। আগামী বছরের জুনে বাণিজ্যিক উৎপাদনে যাবে নতুন কেন্দ্রটি। এটি নির্মাণে ব্যয় হচ্ছে 2176 কোটি টাকা। পুরাতন আর নতুন এই কেন্দ্রে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে আলাদা একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে 553 কোটি টাকা ব্যয়ে। যেখানে গ্যাসেরই নিশ্চয়তা নেই, সেখানে হাজার কোটি টাকার এসব প্রকল্প জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। পিডিবির নথি বলছে 95 ভাগের বেশি কাজ শেষ। 409 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 4, 156 মেগাওয়াটের ঘোড়াশাল ইউনিট 3। এই কেন্দ্রগুলোর জন্য দরকার হবে বাড়তি গ্যাস। এরই মধ্যে মেঘনাঘাটে চালু 584 মেগাওয়াটের ইউনিক, 583 মেগাওয়াটের সামিট এবং 718 মেগাওয়াটের জেরার বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে ধুঁকছে। বিতরণ সংস্থা তিতাসের অধীনে থাকা 15টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রতিদিন প্রয়োজন 900 মিলিয়ন ঘনফুট গ্যাস। সংস্থাটি পায় 227 মিলিয়ন ঘনফুট। এই গ্যাস পিডিবির দেয়া মেরিট অর্ডার অনুযায়ী বিতরণ করে সংস্থাটি। এই মুহূর্তে সরকার বিদ্যুতে বাড়াতে খুব বেশি আগ্রহী না, কারণ শিল্পরা চাচ্ছে যে আমাদের রেট বাড়ুক, কিন্তু আমাকে গ্যাস দিতে হবে। যার জন্য শিল্পকে একটু প্রায়োরিটি ব্যবস্থা রাখছে গভর্নমেন্ট। চাইলেও বিদ্যুৎকে এখন যদি দেওয়া সম্ভব হয় দিতে চাচ্ছে না, কারণ হলো তাহলে শিল্পে গ্যাসটা শর্ট পড়ে যাবে। বিদ্যুৎ কেন্দ্রকে বসিয়ে রাখলে গুনতে হয় ক্যাপাসিটি চার্জ। 2023 সালের 5 সেপ্টেম্বর সংসদে তৎকালীন সরকারের দেয়া তথ্য অনুযায়ী এই পরিমাণটি কমপক্ষে 1,04,000 কোটি টাকা। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 44% অর্থাৎ প্রায় 12,000 মেগাওয়াট উৎপাদন করে গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো। এসব কেন্দ্র চালাতে দৈনিক প্রায় 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার হয়, কিন্তু সরবরাহ হচ্ছে প্রায় অর্ধেক। সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম তাদের গবেষণা অনুযায়ী 2040 সালের মধ্যে কোনোভাবেই বিদ্যুতের চাহিদা 35,000 মেগাওয়াটের বেশি হবে না। সেখানে কল্পিত চাহিদা তৈরির মাধ্যমে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। বিশেষ করে সরকারের যে অদক্ষ প্ল্যানগুলো, এগুলো দ্রুত বন্ধ করে দেওয়া দরকার। যেগুলো কিনা অপেক্ষাকৃত বেশি এফিসিয়েন্সিতে অথবা কম মূল্যে যারা বিদ্যুৎ সরবরাহ করছেন তাদেরকে সরকার হয়তো প্রাধিকার
রিঅর্গানাইজেশনটা করতে পারেন। বিদ্যুৎ খাতে একটা আমরা দুষ্ট চক্রের মধ্যে পড়ে গিয়েছি। আগামী রাজনৈতিক সরকার এসে নতুন করে যাতে আর কোনো এই নবায়নযোগ্য জ্বালানির বাইরে যাতে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক কোনো যাতে বিদ্যুৎ কেন্দ্র তারা না দেন। বাংলাদেশে স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যয়বহুল বিদ্যুৎ উৎপাদন করে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস আইফা বলছে, দেশের সরকারি কেন্দ্রের থেকে স্বতন্ত্র কেন্দ্রের বিদ্যুতের গড় দাম দ্বিগুণ। ইন্ডাস্ট্রিতে যদি রিলায়েবল এবং হাই কোয়ালিটি গ্রিডের বিদ্যুৎ দেওয়া যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির ক্যাপটিভ জেনারেটর ব্যবহার কমে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে বসিয়ে রেখে যে ক্যাপাসিটি চার্জ দেওয়া, সেটার পরিমাণ কমাতে পারি। অন্যদিকে আরও একটি বিষয় হচ্ছে যে আমাদের যে ইনএফিশিয়েন্ট কিছু পাওয়ার প্ল্যান্ট আছে, মোস্ট ইনএফিশিয়েন্ট এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলো আমরা গ্র্যাজুয়ালি ফেজ আউটের কথা চিন্তা করতে পারি। বিদ্যুৎ কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহে সরকারের নীতি আর বসে থাকা বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সরকারের পরিকল্পনা জানতে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছে জানতে চাইলেও সাড়া দেননি তিনি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির মালিকানা চলে গেছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর হাতে। সিস্টেম লসের নামে এই খাতে সবচেয়ে বেশি লুটপাটের ঘটনা ঘটেছে, যেখানে সরকার ছিল অসহায় বলে জানান ক্যাবের সভাপতি এইচ.এম. শফিকুজ্জামান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ক্যাব আয়োজিত ইউথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশনের দুদিনব্যাপী সংসদীয় অধিবেশন অনুষ্ঠানে কথা বলেন তিনি। আয়োজনে অতিথি ও মডারেটর হিসেবে থাকছেন দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচিত বর্তমান ও সাবেক প্রতিনিধিরা। চলমান জ্বালানি রূপান্তর যাতে ন্যায্য, ভোক্তা বান্ধব ও পরিবেশ বান্ধব হয়, সেজন্য ক্যাব জ্বালানি রূপান্তর নীতিমালা 2024 বাস্তবায়নের লক্ষ্যে 13 দফা দাবি প্রণয়ন করেছে। আমরা এমন এক দুর্ভাগ্য জাতি যে বিদ্যুতের এই বড় বড় মেগা প্রকল্পের কেনাকাটার ক্ষেত্রে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচন কিন্তু এটি দেশের একটা ট্রানজিশন। এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কী হবে সেটি স্পষ্ট করা দরকার। তারা স্পষ্ট করে বলবে তাদের এই জ্বালানির পলিসি এই হবে, আমরা সেই পলিসিতে আমরা সেখানে ভোট দেব, এবং তারা এটি যদি বাস্তবায়ন না করে তাহলে তারাও আবার সেই 5ই আগস্ট যা হয়েছে তারা সেইটার সম্মুখীন হবে। দর্শক, দুপুরে বাংলাদেশ একটি বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও থাকছে। ওয়াশিংটন দিল্লি সম্পর্কে নতুন মোড়, 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর। সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র আদান প্রদান করবে যুক্তরাষ্ট্র, ভারত। নোয়াখালীর হাতিয়ায় খোলা আকাশের নিচে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ক্লাস। মেঘনার ভাঙনে তলিয়ে এখন এভাবেই চলছে ইসলামপুর দাখিল মাদ্রাসার কার্যক্রম। মেঘনার একের পর এক ঢেউ এখন হাতিয়ার মানুষের কাছে আতঙ্কের নাম। কদিন বাদেই গাছতলার এই জায়গাটুকুও গ্রাস হবে নদীতে। সেই সাথে অনিশ্চয়তার অন্ধকারে ছেয়ে যাবে 400 শিক্ষার্থীর পড়াশোনাও। এর স্থায়ী সমাধান চান স্থানীয়রা। গাছতলায় রাখা 10 থেকে 12টি বেঞ্চ, সেখানেই চলছে ক্ষুদে শিক্ষার্থীদের পাঠদান। নদী ভাঙনে প্রতিষ্ঠান বিলীন হওয়ায় ঠাঁই হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আহাদের ভিটায়। অথচ নোয়াখালীর হাতিয়ার ইসলামপুর দাখিল মাদ্রাসার নিজস্ব টিনশেড কক্ষ ছিল 400 শিক্ষার্থী। গেল কয়েকদিন ধরেই ভাঙছে মেঘনার পাড়, বিলীন হচ্ছে হাতিয়ার ছোট বড় স্থাপনা, সংকীর্ণ হচ্ছে বসতি। এমন ভাঙনেই ইসলামপুর দাখিল মাদ্রাসার 150 শতক জমি গেছে নদীতে। তলিয়ে গেছে মাদ্রাসার শ্রেণীকক্ষ, মাঠ আর গাছপালা। এরপর থেকেই ব্যাহত হচ্ছে পাঠদান। দিন দিনই কমছে শিক্ষার্থীর সংখ্যা। রোদে কষ্ট করি, বৃষ্টিতে কষ্ট করি, ক্লাস করতে কষ্ট হয়। সবাই একসাথে পড়ি, নদীতে ভেঙে গেছে আমাদের মাদ্রাসা, তাই আমাদের কত কষ্ট করে পড়তে হয়। নদী ভাঙ্গার কারণে ক্লাসটা যখন গাছতলে করায় 3 ক্লাস 2 ক্লাস বা 4 ক্লাস একসাথে বসাইলে তাদের মূল যে পড়াগুলো এগুলো আমরা ক্লিয়ার ভাবে দিতে পারি না। কয়েকটি বেঞ্চে একসাথে চলছে ক্লাস। এদিকে ভাঙন অব্যাহত থাকায় শেষ সম্বল প্রধান শিক্ষকের ভিটা মাটিও রয়েছে হুমকিতে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষা জীবনও পড়েছে অনিশ্চয়তায়। এইভাবে নষ্ট হয়ে যাবে, স্থান করি এখানে 2-3 ক্লাস 4 ক্লাস অনেক সময় একসাথে বসাইতে হয়। বসাইলে আমরা ঠিক মতো তাদেরকে লেখাপড়া দিতে পারতেছি না। মাদ্রাসা তো নদী ভাঙি লই গেছে কই, এখন এই যে বাড়ির মেয়েদের আনিয়ে ক্লাস করা,
আর নইলে 2 মাস বা 2 কাটাল থাকতে এই ব্যাগ কিছুদিনের ভিতরে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, তারপরে ভেঙে এখন বিটা বাড়ি কিছু অংশ এখানে পড়ে আছে আর কিছু নদীর গর্ভে চলে গেছে। ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পের অনুমোদনের পর কাজ শুরুর কথা বললেন এই কর্মকর্তা। আমরা পানি উন্নয়ন বোর্ড জিনিসটি সম্পর্কে অবগত আছে, আমরা ভিজিট করেছি এবং ইতিমধ্যে জিনিসটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি সেখানে এমার্জেন্সি কাজ করার অনুমোদন পাওয়া যায় তাহলে আমরা পানি উন্নয়ন বোর্ড থেকে অতি দ্রুতই ব্যবস্থা নেব। মেঘনার ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ভাঙন কবলিত বাসিন্দাদের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। নাটকীয় মোড় নিল ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক। শুক্রবার দুই দেশের মধ্যে 10 বছর মেয়াদী প্রতিরক্ষা চুক্তি হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এই চুক্তি স্বাক্ষর করেন। এর আওতায় সামরিক প্রযুক্তি ও সমরাস্ত্র আদান প্রদান করবে দুই দেশ। এর পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যৌথ উৎপাদনও করবে দুই যুক্তরাষ্ট্র ও ভারতের সামরিক বাহিনী। সম্প্রতি নানা ইস্যুতে পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের পর প্রশ্নের মুখে পড়ে দিল্লি ওয়াশিংটন মিত্রতা। তবে সব সন্দেহ আর সংশয়কে দূরে ঠেলে দিয়ে যেন নতুন মোড় নিল যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক। শুক্রবার মালয়েশিয়ায় আসিয়ানের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে বিশেষ সম্মেলনের সাইডলাইন বৈঠকে বসেন পিট হেগসেথ ও রাজনাথ সিং। এ সময় নানা ইস্যুতে আলোচনা হয় যুক্তরাষ্ট্র ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে। স্বাক্ষর হয় দুই দেশের মধ্যে 10 বছরের প্রতিরক্ষা চুক্তির। ভারতীয় মন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ। আমাদের পারস্পরিক সম্পর্ক, কৌশল এবং বিশ্বাসকে আরো বহুদূর এগিয়ে নিয়ে যাবে এই চুক্তি। 10 বছর মেয়াদী এই সমঝোতা আমাদের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনা অভিন্ন। চুক্তি অনুযায়ী ভারত ও মার্কিন সামরিক বাহিনী একে অপরকে কৌশলগত লজিস্টিক সহায়তা করবে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিরক্ষা সামগ্রী যৌথ উৎপাদনও করবে দুই দেশ। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করা হবে দুই দেশের মধ্যে। এর আগেও আমরা 3 দফায় আলোচনা করেছি, তবে সেটা ছিল টেলিফোনে। কিন্তু এবার সাইডলাইনে দীর্ঘ আলোচনা হয়েছে। তারই ভিত্তিতে দুই দেশ 10 বছর মেয়াদী এই চুক্তিতে সম্মত হয়েছি। এটা আমাদের মধ্যকার সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আধিপত্য এবং সামরিক কার্যক্রম বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে এই চুক্তি করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, আন্তর্জাতিক খবরাখবর জানাচ্ছিলাম, আবারও জানাবো আন্তর্জাতিক খবর। তার আগে আমরা সেন্ট মার্টিনে আবারও ঘুরে আসতে চাই। আমার সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে রয়েছেন, তার মাধ্যমে সেখানকার খবরাখবর জানবো। তুহিন, পর্যটকদের জন্য সেন্ট মার্টিন খুলে দেওয়ার সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন এবং কাল লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছে মালিকরা, সে বিষয়ে জানতে চাই আপনার মাধ্যমে। ইশাত, আসলে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে এটা আসলে মুখে মুখে, কিন্তু তাদের এই পর্যটন খুলে দেওয়ার যে আনুষ্ঠানিকতা এবং যে এখানে কিছু কর্মযোগ্য চলে বা এটার কোনো এতদিন পর পর্যটকদের ওয়েলকাম জানানোর মতো কোনো ব্যবস্থা কিছুই আমাদের চোখে পড়েনি। এমনকি যে পর্যটকরা যে জাহাজ বা লঞ্চে করে আসবে, সে আসার জাহাজ বা লঞ্চে করে আসার পর যে জেটিগুলো যেখান থেকে নিরাপদে পর্যটকরা দ্বীপে নামবেন, সেই ব্যবস্থাটিও এখনো সংস্কার পর্যায়ে যেটা ছিল সেটা কিছুই করা হয়নি। অর্থাৎ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যেটা দ্বীপবাসী গত 2 দিন ধরে বলছে যে সরকার যেহেতু এরকম আয়োজনের কথা বলছে, কিন্তু সেই তুলনায় তারা কেন এই জেটিটি ঠিক করতে পারেনি। এই জেটিটি ঠিক না করেই কোনো রকম পূর্ব প্রস্তুতি না নিয়েই তারা সীমিত আকারে যে অনুমোদনটা দিয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট ক্ষোভ জানিয়েছেন যে হঠাৎ করে এতদিন পর যেহেতু দ্বীপের অনুমোদন দেওয়া হলো, সেখানে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলা অবস্থান করে আবার সন্ধ্যার আগেই তাদেরকে চলে যেতে হবে, অর্থাৎ বিকাল 3টার ভিতরে সেই জাহাজগুলো চলে যেতে হবে। এছাড়াও নানা রকম বিধিনিষেধ দেওয়ার কারণে রাতে তারা থাকতে পারবে না, বিকেলবেলা কোনো রকম হোটেলে গান উচ্চস্বরে কোনো মাইক বাজানো যাবে না, এরকম বেশ কিছু নিয়মকানুন দেওয়াতে এখানকার ব্যবসায়ীরা ক্ষুব্ধ যে তারা 2 থেকে 3 মাসের এই পর্যটনকে ঘিরেই তাদের সারা বছরের আয় ইনকামের জন্য তারা এখানে অপেক্ষা করেন, কিন্তু তারা সেই সুযোগটি না পেয়ে চরম হতাশ হয়েছেন। এমনকি আপনি জানেন যে এখন মিয়ানমারের সাথে সাম্প্রতিক যে সময় আমাদের সীমান্ত এলাকায় উত্তেজনা চলছিল, সেই উত্তেজনার ভিতরে একটি নিরাপত্তার অজুহাত দেখিয়ে পর্যটকদের আসা যাওয়ার বন্ধ করার ক্ষেত্রে একটা
অজুহাত দাঁড় করানো হয়েছিল যে সেখানে নিরাপত্তা, কিন্তু আমরা এখানে এসে দেখতে পাচ্ছি নৌবাহিনী এবং কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ এখানে সার্বক্ষণিক নজরদারি করছে। এই দ্বীপে আসা যাওয়া বা এই দ্বীপবাসী বা এই রুটের নিরাপত্তার জন্য যত ধরনের নিরাপত্তা দরকার তারা এখানে কোস্টগার্ড, নেভি, বিজিবি সহ অন্যান্যরা রাত দিন তারা কড়া নজরদারিতে রেখেছেন এবং এই নৌ রুটটি নিরাপদে রেখেছেন। সেখান থেকে আসার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কারণে টেকনাফ থেকে কোনো জাহাজ বা কোনো ট্রলারকে আসতে দেওয়া হবে না পর্যটকদের, এরকম একটা নিয়ম ছিল। শুধুমাত্র কক্সবাজার থেকে আসবে, যেখান থেকে 6 থেকে 7 ঘন্টা লাগবে, তারা এসে মাত্র 2 ঘন্টা অবস্থান করে আবার তাদেরকে চলে যেতে হবে। এরকম একটি মানে সিদ্ধান্ত, এটা খুবই হাস্যকর বলছেন এখানকার ব্যবসায়ীরা বা দ্বীপবাসীরা। তারা দীর্ঘদিন যে আশা ছিল যে তাদের হয়তো এই দুর্ভিক্ষময় অবস্থা থেকে, তাদের যে অর্থনৈতিক অবস্থা একেবারে ধ্বংসের মুখে, সেখান থেকে তারা আবারও ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছেন। সেই চেষ্টা থেকে তারা পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজছেন। সে আশায় এখানে বহু রিসোর্ট, কটেজ, তারা আশায় আছেন যে তারা হয়তো 2 মাস হলেও তারা এই সুযোগটি পাবেন ব্যবসা করার। তুহিন, অনেক ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা দর্শকদের দিলাম আপনার মাধ্যমে। আবারও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ইসরায়েলের বিপুল সংখ্যক কট্টরপন্থী ইহুদি। জেরুজালেমের প্রবেশপথে নামে জনস্রোত। ধর্মপ্রাণ ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগদানে বাধ্য করার অভিযোগে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে আলট্রা অর্থোডক্সদের মধ্যে। তাদের অভিযোগ, যারা সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয় তাদের আটক করে পাঠানো হচ্ছে জেলে। বিক্ষুব্ধ মানুষের এই ঢল নেমেছে জেরুজালেমে। ইসরায়েল সরকারের বাধ্যতামূলক সেনা নিয়োগ আইনের বিরুদ্ধে জেরুজালেমের প্রবেশ পথ অবরোধ করে আন্দোলনে নেমেছে প্রায় 2 লাখ আল্ট্রা অর্থোডক্স ইহুদি। গাজার যুদ্ধ শুরুর পর থেকেই বাধ্যতামূলক সেনা নিয়োগ ইস্যুতে নেতানিয়াহু সরকারের সাথে বিরোধ চলছে আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের। ইসরায়েল সৃষ্টির পর থেকেই সামরিক বাহিনীতে বাকিদের নির্দিষ্ট সময়ের জন্য যোগদানের বাধ্যবাধকতা থাকলেও ধর্মচর্চায় ব্যস্ত আল্ট্রা অর্থোডক্স যুবকরা তার অন্তর্ভুক্ত ছিল না। কট্টরপন্থী ইহুদিদের এই বাড়তি সুবিধা বাতিলে আইন সংস্কারের উদ্যোগ নেয় নেতানিয়াহু সরকার, যার প্রতিবাদে গত 2 বছরে বিভিন্ন সময় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সবশেষ দেশটির আদালত আল্ট্রা অর্থোডক্স যুবকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের নির্দেশ দেন। এই নির্দেশ অমান্যকারীদের আটক করে জেলে পাঠানোর অভিযোগ তুলেছে কট্টরপন্থীরা, যার জেরে নতুন করে শুরু হয়েছে আন্দোলন। এখন যারা সেনাবাহিনীতে যেতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের সামরিক কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এটি একটি ইহুদি দেশ। আপনি একটি ইহুদি দেশে ইহুদি ধর্মের বিরুদ্ধে লড়াই করতে পারবেন না। প্রত্যেক পুরুষের 18 বছর বয়সে সেনাবাহিনীতে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা যারা তাওরাত শিখি তাদের জন্য সেনাবাহিনী উপযুক্ত স্থান নয়। তারা আমাদের বাধ্য করতে চায়। ইসরায়েলের মোট জনসংখ্যার 14% আল্ট্রা অর্থোডক্স। এই ইহুদিদের বেশিরভাগই ধর্মীয় প্রতিষ্ঠানে তাওরাত বিষয়ক লেখাপড়া এবং ধর্মীয় গবেষণায় কাটান জীবনের পুরো সময়, মেনে চলেন কঠোর বিধিবিধান। তাদের অভিযোগ, ধর্মীয় মূল্যবোধের সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর মূল্যবোধ সাংঘর্ষিক। যদিও তাদের এই বাড়তি সুবিধা নিয়ে অন্য সম্প্রদায়ের ইসরায়েলিদের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।